স্বাগত এখন সকালে, সঙ্গে আছে আমি শরীফ রওশন। পানিগুলো তো পরিষ্কার করা হয় না, অনেক দিনকার পুরনো পানি, এই কারণে ওখান থেকে মশা হয়। সন্ধ্যার পরে আমরা মশার জ্বালা অতিষ্ঠ। অনেক মশা, আমাদের এখনো 3টা লোক বিছানায় আছে। হটস্পট ম্যানেজমেন্ট, যেই জায়গাগুলোতে যেই বাড়িতে ডেঙ্গু রোগী আছে সেই বাড়ির চতুর্দিকে 200 মিটারকে কেন্দ্র করে ফগিং করে উড়ন্ত মশা মেরে দিতে হবে। সাঁড়াশি অভিযান করে কিন্তু সে এলাকাটাকে নিরবিচ্ছিন্নভাবে কিন্তু আমরা ফগিং এবং লার্ভিসাইডিং করে বিশেষভাবে সোর্স রিডাকশনটাকে আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকি। ডেঙ্গুর ভরা মৌসুম, অথচ হটস্পট চিহ্নিত করে এডিস নিধনে নেই কোনো কার্যকর পরিকল্পনা। পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলেছে সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধিদের অনুপস্থিতি। সে কারণে মুখ থুবড়ে পড়েছে মশক নিধন কার্যক্রম। এ নিয়ে প্রতিবেদন রয়েছে এখন সকালে। বাংলাদেশের সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। ঝড়ের কবলে বঙ্গোপসাগরের মোহনায় ডুবে গেছে হাতিয়ার 7টি ট্রলার। জীবিত উদ্ধার করা হয়েছে 30 জেলেকে, অনেকে নিখোঁজ। বৈরী আবহাওয়ার উত্তাল সাগর, উপকূলীয় জেলাগুলোতে রাতভর বৃষ্টি, দমকা হাওয়া। এদিকে রাজধানীতেও একটানা বৃষ্টি ঝরছে। এ নিয়ে এখন সকালে থাকছে বিস্তারিত, তবে শুরুতেই জানাবো রাজধানীর ডেঙ্গু পরিস্থিতির খবর। স্থানীয় সরকার প্রতিনিধিদের অনুপস্থিতিতে বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। গবেষকরা বলছেন, সংক্রমণ রোধে ডেঙ্গুর হটস্পটগুলো চিহ্নিত করতে হবে, না হলে অক্টোবরের দ্বিতীয়ার্ধ পর্যন্ত ডেঙ্গুর সংক্রমণ বাড়ার পাশাপাশি বাড়বে মৃত্যু। অন্যদিকে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো বলছে, হাসপাতাল থেকে যথাযথ তথ্য না পাওয়ায় হটস্পট চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে। বিস্তারিত আরও জানাচ্ছেন দেলোয়ার তোলন। আজিমপুর সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নির্মিত এমন 15টি বাড়ি রয়েছে, যেগুলোর প্রত্যেকটি বাড়ির বেসমেন্টে এভাবে পানি জমেছে। আর এখানে মশার অবাধ বিচরণ স্পষ্ট। প্রত্যেকটিকে মশার হটস্পট হিসেবে বলা যেতে পারে। নির্মাণাধীন ভবন ঘিরে নেই ন্যূনতম সতর্কতা। যত্রতত্র জমে আছে পানি, কোথাও কোথাও ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এসব ভবনের বেসমেন্টে বছর জুড়ে জমে থাকে হাঁটু সমান পানি, যেখানে অবাধ বিচরণ দেখা গেছে ব্যাঙসহ কীটপতঙ্গের। অন্যদিকে ক্যামেরার আলো ছড়াতেই দেখা গেছে মশার উপস্থিতি। নির্মাণ শ্রমিকরা জানালেন, মশার উৎপাতে কোথাও স্থির হয়ে বসা যায় না। এর মধ্যে অনেকে জ্বরে আক্রান্ত হয়েছেন। পানিগুলো তো পরিষ্কার করা হয় না, অনেক দিনকার পুরনো পানি, এই কারণে ওখান থেকে মশা হয়। সন্ধ্যার পরে আমরা মশার জ্বালা অতিষ্ঠ। অনেক মশা, আমাদের এখনো 3টা লোক বিছানায় আছে। জ্বর হয়েছে, জ্বর হয়ে তারা কাজ করতে পারছে না, তারা চলে গেছে বাড়িতে। সারা দেশে বাড়ছে ডেঙ্গু রোগী। গবেষকরা বলছেন, সংক্রমণ রোধে ডেঙ্গুর হটস্পট চিহ্নিত করতে হবে। যা করা না গেলে অক্টোবরের দ্বিতীয়ার্ধ পর্যন্ত ডেঙ্গু সংক্রমণ ক্রমাগত বাড়বে। এক্ষেত্রে দরকার স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জোরালো পদক্ষেপ। পুরো সেপ্টেম্বর জুড়েই ডেঙ্গু পরিস্থিতি খারাপ থাকবে যদি আমরা সঠিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে না পারি। এই মুহূর্তে যেটি করণীয় সেটি হচ্ছে হটস্পট ম্যানেজমেন্ট, যেই জায়গাগুলোতে যেই বাড়িতে ডেঙ্গু রোগী আছে সেই বাড়ির চতুর্দিকে 200 মিটারকে কেন্দ্র করে ফগিং করে উড়ন্ত মশা মেরে দিতে হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 80% এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 75% কাউন্সিলর এখনও কাজে ফেরেননি। স্থানীয় সরকার প্রতিনিধিদের এমন অনুপস্থিতিতে এলাকা ভিত্তিক বেড়েছে মশার প্রাদুর্ভাব। বিশেষজ্ঞরা বলছেন, এ ধারা অব্যাহত থাকলে বাড়বে ডেঙ্গু রোগী, বাড়বে মৃত্যু। হটস্পট চিহ্নিত করতে কাজ শুরু করার কথা জানালো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এক্ষেত্রে হাসপাতাল থেকে যথাযথ তথ্য পাওয়ার ঘাটতি রয়েছে।
হটস্পটের কথা বলেছেন, সেই বিষয়গুলা আমাদেরকে যখনই স্বাস্থ্য বিভাগ থেকে কিংবা কোনো গবেষণালব্ধ প্রতিষ্ঠান থেকে আমাদের সরবরাহ করা, আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে সাঁড়াশি অভিযান করে কিন্তু সেই এলাকাটাকে নিরবিচ্ছিন্নভাবে কিন্তু আমরা ফগি এবং লার্ভিসাইডিং করে বিশেষভাবে সোর্স রিডাকশনটাকে আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকি। অ্যাডিস মশা নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি হিসেবে ধরা হয় নজরদারি। এবছর হরহামেশাই বৃষ্টিপাতের কারণে অ্যাডিসের প্রজননে সহায়ক হচ্ছে জমে থাকা স্বচ্ছ পানি। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের পাশাপাশি সারা বছরই ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করা দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মেঘনা নদী উত্তাল বেড়েছে। জোয়ারের পানি, ঝড়ের কবলে পড়ে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার 7টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। শুক্রবার সন্ধ্যা থেকে নোয়াখালীর হাতিয়ার সাথে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ ঘোষণা করে উপজেলা প্রশাসন। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম শুভ। শুভ, জানাবেন যে নিখোঁজ ট্রলার উদ্ধারে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এবং এই সঙ্গে সার্বিক আবহাওয়ার সার্বিক পরিস্থিতিও জানাবেন। রোশন, গতকাল থেকেই বঙ্গোপসাগরে উৎপত্তিকৃত যে লঘুচাপটি সেটি গতকাল দুপুরেই কিন্তু নিম্নচাপের রূপ নিয়েছে এবং এই নিম্নচাপের প্রভাবে কিন্তু নোয়াখালীর হাতিয়া সহ নোয়াখালীর অধিকাংশ জায়গায় গতকাল দুপুর থেকে কিন্তু ঝড়ো হাওয়া বিরাজ করছে। আমি এই মুহূর্তে আছি নোয়াখালী জেলা শহরে এবং আমি গতকাল সন্ধ্যা থেকে আসলে আবহাওয়ার খোঁজ খবর রাখছি, কথা বলেছি আবহাওয়া অফিস, কোস্টগার্ড, নৌবাহিনীর সাথে। তো তারা জানিয়েছেন গতকাল কিন্তু সন্ধ্যার আগ মুহূর্তেই সাগর থেকে মাছ ধরে ফেরার পথে কিন্তু বঙ্গোপসাগর এবং মেঘনা নদীর মোহনায় প্রায় 60টির মতো মাছ ধরার ট্রলার যেগুলো ডুবে যায় এবং সে সকল ট্রলার থাকা কিন্তু অনেকে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। তবে নিখোঁজের মোট পরিমাণ কিন্তু এখনো আমাদেরকে কেউ নিশ্চিত করতে পারেনি। তবে সে সকল ট্রলার থেকে কিন্তু 7 জনকে গতকাল সন্ধ্যার মধ্যে উদ্ধার করেছে বলে আমাদেরকে ট্রলার মালিকরা জানিয়েছেন। ট্রলার মালিকদের অভিযোগ, আসলে মাছ ধরার যে সকল ট্রলার গুলো সাগর থেকে গতকাল সন্ধ্যায় ঠিক তীরে ফিরছিল তখনই কিন্তু আসলে নদী অনেক উত্তাল থাকায়, যার কারণে নদী এবং সাগর দুটি উত্তাল থাকায় কিন্তু ট্রলার গুলো ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া গতকাল বিকেল থেকে কিন্তু নোয়াখালীর বিচ্ছিন্ন যে দ্বীপ উপজেলা রয়েছে হাতিয়ার সাথে সারা দেশেরই নৌ যোগাযোগ বন্ধ রেখেছে উপজেলা প্রশাসন। তো গতকাল রাতভরও কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে এবং আজ সকাল থেকে এখনো কিন্তু মুষলধারে বৃষ্টি চলছে। এই বৃষ্টির কারণে কিন্তু নোয়াখালী গত 1 মাস আগ ধরে যে বন্যা চলছে, বন্যার কারণে কিন্তু যে পানি এবং নোয়াখালী শহর সহ নোয়াখালী অধিকাংশ জায়গায় যে জলাবদ্ধতা, এই গতকাল রাতভর বৃষ্টির কারণে সেই জলাবদ্ধতার পরিমাণও কিন্তু বেড়ে চলেছে, যার কারণে কিন্তু নোয়াখালী যে স্থানীয় যারা রয়েছেন তাদের ভোগান্তির পরিমাণও কিন্তু ক্রমশই বেড়েই চলেছে। কারণ জেলা প্রশাসনের তথ্য মতে নোয়াখালীর 8টি উপজেলায় কিন্তু এখন পর্যন্ত প্রায় 11 লাখের মতো মানুষ কিন্তু পানিবন্দী ছিল। গতকাল রাতেও কিন্তু আরো নতুন বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, পানি ঢুকেছে, যার কারণে কিন্তু সার্বিক একদিকে বন্যা পরিস্থিতি, অন্যদিকে লঘুচাপ নিম্নচাপের রূপ নেওয়া সার্বিক অবস্থায় নোয়াখালীর আবহাওয়া অবস্থা ভালো না থাকায় নোয়াখালীর এই অঞ্চলের মানুষের কিন্তু গত 1 মাস ধরে যে দুর্গতি সেটির পরিমাণও বাড়ছে। তো আমি কথা বলেছি কোস্টগার্ডের সাথে, কথা বলেছি নৌ পুলিশের যিনি ইনচার্জ রয়েছেন তার সাথে। তারা জানিয়েছেন আসলে এই যে মাছ ধরার ট্রলার গুলো এখনো নিখোঁজ রয়েছে সেগুলো উদ্ধারে কিন্তু আজ সকাল থেকে তাদের উদ্ধার যে কার্যক্রম সেটি চালানো শুরু হয়েছে এবং তারা কিন্তু এখন পর্যন্ত কোনো মৃতের সন্ধান পাননি কিংবা কোনো নতুন করে কাউকে উদ্ধার করতে পারেননি। তো রোচন এই ছিল আসলে নোয়াখালী থেকে আমার কাছে এখন পর্যন্ত সব শেষ। নোয়াখালীর আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসিম শুভ। এদিকে ভিয়েতনামের উত্তর অঞ্চলে আঘাত হানা টাইফুন ইয়াগি বাংলাদেশের স্থলভাগ পার করে কিছুটা দুর্বল হয়ে বঙ্গোপসাগরে এসেছে। এতে সারা দেশেই কম বেশি বৃষ্টিপাত হচ্ছে এবং তৎসংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে, যেটি এখন বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এটা আস্তে আস্তে এটা এখন যে সুস্পষ্ট লঘুচাপ আছে এটা আরও ঘনীভূত হয়ে সেটা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়, সেটা বাংলাদেশের মধ্যভাগের উপর দিয়ে সেটা ভারতের দিকে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
এর ফলে আজকে রাতে বা আগামী দিন সারা দেশের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। মৌসুম ভেদে বছর জুড়ে রাজশাহীর সব উপজেলাতেই আবাদ হয় সবজির। বেশি লাভজনক ও উৎপাদনে কম সময় লাগায় মৌসুমের এই সময়ে আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত চাষিরা। আর এসব সবজি শীত শুরুর আগে উঠবে বাজারে, তাতে চাহিদা আর দাম দুটোই ভালো পাওয়ার আশা চাষিদের। চলতি মৌসুমে জেলায় সবজি চাষে উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে বলছে কৃষি বিভাগ। আরও জানাচ্ছেন মাসুম আক্তার। বেলা গড়িয়েছে, সূর্য হেলেছে পশ্চিম আকাশে। ঠিক তখনই বরেন্দ্রর উষ্ণ আর উর্বর মাটিতে কাস্তের আঁচড়ে স্বপ্ন বুননে ব্যস্ত কৃষাণের দল। এ কাজে পিছিয়ে নেই তরুণ ও নারীরাও। সপ্তাহখানেক আগের চাষ দেওয়া নরম মাটিতে সারি বেঁধে লাগানো হচ্ছে ফুলকপির চারা। শরতের প্রখর রুদ্রতাপ উপেক্ষা করেই কেউ ব্যস্ত চারা রোপণে, আবার কেউ পানি দিচ্ছে চারা গাছে। পাশেই কেউ আবার ব্যস্ত বীজতলা থেকে চারা তোলার কাজে। দম ফেলার ফুরসত নেই, যেন বেলা শেষের আগেই শেষ করতে হবে বিশাল এই কর্মযজ্ঞ। শীত আসতে বাকি এখনো মাসখানেক, তবে মৌসুমের এই সময়টিতেই ফুলকপি, বাঁধাকপি, শিম সহ হরেক রকম আগাম জাতের শীতকালীন সবজির চাষ করেন রাজশাহীর দুর্গাপুর উপজেলার চুনিয়াপাড়া গ্রামের চাষিরা। শীতের শুরুতে বাজারে চাহিদা ভালো থাকায় এসব সবজি চাষের এটি উপযুক্ত সময় বলে মনে করেন চাষিরা। আগাম জাত লাগানোর উদ্দেশ্য হচ্ছে যে কৃষকের লাভবান হওয়া, অনেক দাম পাওয়া যায়। প্রতি বছরের মতন গতবার 2800-3000 টাকা মন বিক্রি হয়েছে, এবারেও আশা করা যায় তেমনটাই হবে। কপি আপনার দামও ভালো পাওয়া যায়। আপনার গতবার 3000 টাকা মন বেচছিলাম, এবারেও আশা করা যাচ্ছে যে 3000 টাকা মন বিক্রি হবে। এসব চারা গাছে রোপণের 45 থেকে 55 দিনের মধ্যেই শুরু হয় ফল আসা। আর বিঘা প্রতি জমিতে চারা গাছ রোপণ ও সার কীটনাশক সহ অন্যান্য পরিচর্যায় খরচ হয় 70 থেকে 90 হাজার টাকা। তবে খরচের বিপরীতে বিঘায় 2 থেকে 2.5 লাখ টাকার সবজি বিক্রির আশা চাষিদের। ফলে অধিক লাভজনক হওয়ায় প্রতি বছর আগাম শীতকালীন সবজি চাষে আগ্রহ বেড়েছে তাদের। 45 থেকে 50 দিনের মধ্যে ফুলটি কাটা হবে। এই শীতের কিছুদিন আগে, শীত না পড়তেই এই ফুলটি কাটা হবে। আগাম জাত সবাই চাহিদা থাকে কপির বাজারে, যার কারণে আগে লাগানো আর কি। 1 লাখ থেকে 80,000 টাকা যদি খরচ করি, যদি ভালো বাজার মূল্য পাই তাহলে হয়তো 2 লাখ বা 2,20,000-30 হাজার টাকা এরকম। খরিফ 2 মৌসুমে এবার জেলার 5,526 হেক্টর জমিতে চাষ হয়েছে হরেক রকম আগাম শীতকালীন সবজির। তবে এরই মধ্যে 2-1টি আগাম জাতের শীতকালীন সবজি উঠেছে স্থানীয় বাজারে। চাহিদা ও স্বাদ খানিকটা কম হলেও চড়া দামেই বিক্রি হচ্ছে সেসব সবজি। পাতাকপি, শিম, মূলা, ফুলকপি এরকম পাতাকপি বিক্রি হয়েছে আপনার 40 টাকা, 30 টাকা। মূলা বিক্রি হয়েছে 30 টাকা, শিম বিক্রি হয়েছে 200-240। পালং শাক আর মূলে কিনেছি 20 টাকা কেজি, বিক্রি করছি 25 টাকা কেজি। পালং শাক 30 কিনেছি, 40 বেচছি। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় ফসলের ভয়াবহ ক্ষতি হলেও উত্তরের উঁচু বরেন্দ্র অঞ্চল ফসল উৎপাদনে সমৃদ্ধ। তাই এ মৌসুমেও সবজির উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যেহেতু আগাম শীতকালীন সবজি হলে কৃষকরা লাভবান হয় এবং সেজন্য আমরা কিন্তু কৃষক পর্যায়ে আমরা কৃষককে পরামর্শ দিচ্ছি এবং তারা সেই অনুযায়ী খুব সফলভাবে এই শীতকালীন সবজি তারা উৎপাদন করছে এবং ভোক্তার যে চাহিদা শীতকালীন সবজির প্রতি সেটি তারা আগাম একদম বাজারের মৌসুমের শুরুতেই আমরা এটা ভোক্তার কাছে পৌঁছে দিতে পারবো। চলতি মৌসুমে জেলার আগাম শীতকালীন সবজির উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 94,920 টন। আর রবি মৌসুমে শীতকালীন সবজির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,04,000 টন। মাসুম আক্তার, এখন রাজশাহী। বৈরী আবহাওয়ায় রাজশাহীর কাঁচা বাজারে কমেছে সবজির সরবরাহ। পাইকার ও ক্রেতাদের উপস্থিতিও তুলনামূলক কম। বেশিরভাগ সবজির দাম নাগালের মধ্যে থাকলেও দাম বেড়েছে পটল ও কাঁচামরিচের। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে নগরীর মাস্টারপাড়া কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুমা আক্তার। মাসুমা, জানাবেন যে সরবরাহ কম, এরপরও বেশিরভাগ সবজিরই দাম কম, এর কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন?
দর্শন, আজকে কিন্তু আসলে ভোর রাত থেকেই মূলত রাজশাহীতে যে বৃষ্টি সেটি শুরু হয়েছে। গতকালকেও কিন্তু সারা দিন ব্যাপী যে বৃষ্টি সেটি হয়েছে, এতে করে আসলে রাজশাহীতে বিকেল নাগাদ যারা সবজি চাষি যারা রয়েছেন, যারা জমি থেকে আসলে সবজি উত্তোলন করেছেন, সেই সবজিগুলোই আজকে কিন্তু বাজারে সকালবেলা তারা নিয়ে আসতে পেরেছেন। এর বাইরে আসলে ভোর থেকে যে সবজি আসার যে বিষয়টি সেটি কিন্তু অনেকাংশেই কমেছে এবং অনেকেই রয়েছেন যে সকালেই আসলে তারা সবজি উঠিয়ে সরাসরি আসলে এই বাজারগুলোতে নিয়ে আসেন। সেক্ষেত্রে কিন্তু তাদের উপস্থিতি আজকে কমেছে, কারণ ভোর থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে এবং থেমে থেমে এই বৃষ্টির কারণে কিন্তু আজকে ক্রেতা, পাইকার এবং খুচরা ব্যবসায়ী যারা রয়েছেন বাজারে, তাদের উপস্থিতিও কিন্তু অন্যান্য দিনের তুলনায় অনেকাংশেই কম এবং সবজিগুলোর সরবরাহ আজকে কিন্তু কমেছে বলছেন ব্যবসায়ীরা। পাশাপাশি যতটুকুই সরবরাহ হয়েছে এর বিপরীতে যেহেতু ক্রেতা এবং খুচরা ব্যবসায়ী, পাইকার যেহেতু কম, সেই কারণে কিন্তু সবজির দাম সে পরিমাণে আসলে তুলনায় বাড়েনি। তবে দু একটি সবজির দাম আজকে কিন্তু এই বৈরী আবহাওয়ার কারণে সরবরাহ তুলনামূলক অনেকাংশেই কম থাকার কারণে বেড়েছে। তার মধ্যে কিন্তু পটল, কাঁচামরিচ এই সবজিগুলোর দাম বেশ খানিকটা বেড়েছে। তবে কেজিতে কিন্তু কাঁচামরিচ আজকে 50 থেকে 60 টাকা কেজিতে বেড়েছে এবং সেটি গতকালকে যেটি বিক্রি হয়েছে 130 টাকায় থেকে 40 টাকায়, আজকে কিন্তু সেটি বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকার মধ্যে। এছাড়া পটলের দাম কিন্তু কেজিতে 5 টাকা বেড়েছে, যেটি গতকালকেও দাম ছিল আসলে 20 টাকা থেকে 22 টাকা, সেটি কিন্তু আজকে 25 থেকে 26 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু সহনীয় পর্যায়ে রয়েছে, ক্রেতারা কিন্তু সেটি আসলে কিনতে পারছেন। আমি যদি একটু জানিয়ে রাখি আজকে যে সবজিগুলো উঠেছে বাজারে সেগুলো কি দামে বিক্রি হচ্ছে সেটি যদি একটু জানাই। আজকে চিচিঙ্গা পাওয়া যাচ্ছে 20 টাকা কেজিতে, লাউ বিক্রি হচ্ছে 40 টাকা পিস, শসা বিক্রি হচ্ছে 30 টাকা কেজিতে, ধুন্দল পাওয়া যাচ্ছে আজকে 15 থেকে 16 টাকা কেজিতে, বরবটি বিক্রি হচ্ছে 40 টাকায়। এছাড়া করলা যেটি সেটি বিক্রি হচ্ছে 42 থেকে 45 টাকা কেজিতে, ঝিঙের দাম আজকে কিন্তু 40 টাকা কেজিতে এবং বেগুন যেটি সেটিও দাম বেশ খানিকটা কমেছে, সেটির দাম 45 টাকা কেজিতে। পটল বিক্রি হচ্ছে 25 থেকে 26 টাকা কেজিতে, ঢেঁড়স বিক্রি হচ্ছে 25 থেকে 26 টাকা কেজিতে। এছাড়া দু একটি শীতকালীন সবজি কিন্তু বাজারে উঠেছে, তার মধ্যে ফুলকপি অন্যতম এবং ফুলকপির দাম কিন্তু আজকে 60 থেকে 65 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। এছাড়া পেঁপের সরবরাহ আজকে বাজারে পর্যাপ্ত ছিল এবং পেঁপের দাম কিন্তু আজকে আমরা দেখেছি যে 12 থেকে 14 টাকা কেজিতেই কিন্তু বাজারে উঠেছে। পাশাপাশি যে পেঁয়াজ রয়েছে, পেঁয়াজের তুলনামূলক যে দাম সেটি কিন্তু আসলে গত সপ্তাহ খানেক ধরে কিন্তু আসলে দাম অপরিবর্তিতই রয়েছে, অর্থাৎ 105 টাকা কেজিতেই কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে রাজশাহীর বাজারগুলোতে। এই ছিল আমার কাছে রাজশাহীর যে মাস্টারপাড়া কাঁচা বাজার থেকে সবজির দরদামের সর্বশেষ। রাজশাহীর কাঁচা বাজারের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মাসুম আক্তার। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে উদ্গীর্ণ হওয়া গ্যাস প্লাস্টিক পাইপের মাধ্যমে ঝুঁকি নিয়ে ব্যবহার করা হচ্ছে বাসাবাড়ি ও বাণিজ্যিক কারখানায়। চাপ নিয়ন্ত্রণ না করে এসব গ্যাস ব্যবহারের ফলে বাড়ছে অগ্নিঝুঁকি। স্থানীয়রা বলছে বছরের পর বছর এভাবেই গ্যাস সংযোগ দিয়ে প্রভাবশালী চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। যদিও গ্যাসের এই উদ্গীরণ বন্ধ করা সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা, তবে শিগগিরই ঝুঁকিপূর্ণ গ্যাস ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। আরও জানাচ্ছেন আজিজুল সঞ্চয়। ছবি দেখে মনে হতে পারে নদী থেকে ড্রাম ও পাইপের মাধ্যমে তোলা হচ্ছে পানি, তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। নদী থেকে উদ্গীরণ হওয়া গ্যাস ড্রামে সংরক্ষণ করে প্লাস্টিকের পাইপের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে বাসাবাড়ি ও শিল্প প্রতিষ্ঠানে। সদর উপজেলার বাকাইল গ্রামের বাসিন্দারা এভাবেই প্রাকৃতিক গ্যাস ব্যবহার করছেন প্রায় 1.5 দশক ধরে। গ্রামের পার্শ্ববর্তী তিতাস নদীর বিভিন্ন স্থানে প্রতিনিয়ত উদ্গীরণ হচ্ছে গ্যাস, আর এই গ্যাস স্থানীয় প্রভাবশালী চক্র পাইপের মাধ্যমে সরবরাহ করে পৌঁছে দিচ্ছে গ্রাহকদের কাছে। বাড়ির পাশে গাছের উপর ঝুলিয়ে গ্যাসের পাইপ নেওয়া হয়েছে বাসাবাড়িতে, সংযোগ দেওয়া হয়েছে বেশ কয়েকটি চুন ও চুরি তৈরি কারখানাতেও। নদীতে ড্রাম ও পাইপ বসানোর কারণে ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। ঝুঁকি আছে জেনেও প্লাস্টিকের পাইপে সরবরাহ করা গ্যাস ব্যবহার করছেন স্থানীয়রা। তার দিয়া লোড দিয়া অথবা যেভাবে সিস্টেম করে আমরা চুলার মধ্যে নিয়ে আর কি নিলে একদিন যদি ভাগ করে 6 দিন ভাগ করতে পারি না। রাত্রিবেলা দেখা গেছে নৌকাতে যাই, যাওয়ার পরে এই যে পাইপগুলা এটি হঠাৎ করে আমাদের নৌকার মধ্যে পারি, আমরা তো জায়গা জায়গা রাস্তাঘাট বন্ধ করে ফেলছি, এটির কারণে আমাদের অনেক অসুবিধা। মূলত তিতাস গ্যাস ফিল্ডের 3 নম্বর কূপ খননের সময় লিকেজ হয়ে গ্যাস মাটির উপরের স্তরে চলে আসে। ফলে মাটির ফাঁক ফোকর দিয়ে নলকূপ, নদীর পার, জমির আইল এবং বাড়ির আঙিনা দিয়ে গ্যাস উদ্গীরণ হতে থাকে। উদ্গীরণ বন্ধে ব্যর্থ হয়ে 2007 সালে কূপটি পরিত্যক্ত ঘোষণা করে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক ছত্রছায়াতেই ঝুঁকিপূর্ণভাবে গ্যাস সংযোগ দিয়ে অবৈধ বাণিজ্য চলছে, যার ফলে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে।
এটাতে কিন্তু বিশাল একটা বাণিজ্য এখানে কিন্তু রয়ে গেছে। এই বাণিজ্যটা কিন্তু রাজনৈতিক আশ্রয়পত্রে যারা আছে তারা এটা বুক করতেছে। তো এখানে যারা আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে এই গ্যাসের দ্বারা দায়িত্বে আছেন তারা যেন এটা প্রতিকার করে। কোনো প্রকার চাপ নিয়ন্ত্রণ না করেই প্লাস্টিকের পাইপের মাধ্যমে গ্যাস সরবরাহ মারাত্মক ঝুঁকিপূর্ণ বলছেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের কর্মকর্তা। দ্রুত এটি বন্ধে পদক্ষেপ নেওয়ার পরামর্শ তার। বাখরাবাদের উদ্যোগে এখানে অভিযান পরিচালনা করার সুযোগ খুবই সীমিত। এখানে আসলে জেলা প্রশাসন জনগণের স্বার্থে, এলাকাবাসীর স্বার্থে জেলা প্রশাসন একটা উদ্যোগ নিতে পারে। আর দ্বিতীয়ত, যেহেতু গ্যাস ফিল্ডের কোনো কূপ থেকে এই গ্যাসগুলো উদ্ধারণ হচ্ছে, তাদের এই জিনিসটা মনিটরিং করা দরকার। এই অবৈধ কাজটা যে কোনো প্রভাবশালী মহলই করুক না কেন, আমরা আমাদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিব। আমরা হয়তো খুব শিগগিরই এই ক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং এই ক্ষেত্রে এই ধরনের কাজ যারা করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডের 24টি কূপ থেকে প্রতিদিন অন্তত 400 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন সকাল। প্রতিষ্ঠার ৬২ বছর পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো রোগীর শরীরে স্থাপন করা হয়েছে স্থায়ী পেসমেকার। সফলভাবে পেসমেকার স্থাপনের বিষয়টিকে যুগান্তকারী বলছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা বৃদ্ধ নজরুল ইসলাম পেসমেকার স্থাপনের পর এখন পুরোপুরি সুস্থ। এতে রোগীর স্বজনদের খরচ হয়েছে মাত্র ১,৭০,০০০ টাকা। এই সেবাটি চালু হয় হৃদরোগের জটিল চিকিৎসায় উপকৃত হবেন এই অঞ্চলের জনগণ। হারুনুর রশিদের প্রতিবেদন, ছবি তুলেছেন সাইমাকান্দ। নেত্রকোনার বারহাট্টা উপজেলার ৮৫ বছরের বৃদ্ধ বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান ২৯ আগস্ট বুকে ব্যথা নিয়ে ভর্তি হন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে। কমে যায় হৃদস্পন্দন। নানা পরীক্ষা নিরীক্ষার পর বুকে পেসমেকার লাগানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। স্বজনদের সম্মতিতে ৩ সেপ্টেম্বর ক্যাথল্যাবে অপারেশনের মাধ্যমে তার শরীরে স্থাপন করা হয় স্থায়ী পেসমেকার। পেসমেকার স্থাপনের পর রোগী এখন পুরোপুরি সুস্থ। ১,৬০,০০০ টাকা দিয়ে পেসমেকার কিনে দেন রোগীর স্বজনেরা। আর ওষুধ সহ অন্য প্রয়োজনীয় সবকিছু দেয়া হয় হাসপাতাল থেকেই। নিজের এলাকায় এ ধরনের জটিল চিকিৎসা সেবা পাওয়ায় অর্থের যেমন সাশ্রয় হয়েছে, তেমনি পড়তে হয়নি কোনো বিড়ম্বনায়। লাগাইছে মোটামুটি আগের চেয়ে অনেক ভালো। ডাক্তার নার্সরা সেবা ভালো পাইছি। আমাদের তো অবশ্যই ভয় ছিল যে প্রথমবার এখানে লাগানো হচ্ছে কি হয়, কিন্তু এখন দেখতেছি যে ওনাদের যে ভালো, এখন আমাদের পেশেন্ট একদম সুস্থ। হৃদরোগ বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডাক্তার সাইফুল ইসলামের নেতৃত্বে একটি টিম ১ ঘন্টার জটিল অপারেশনের মাধ্যমে রোগী নজরুল ইসলামের শরীরে স্থাপন করে সিঙ্গেল চেম্বার পেসমেকার। প্রয়োজনীয় কার্ডিয়াক সার্জন ও কার্ডিয়াক সার্জারি বিভাগ চালু করা গেলে নিয়মিতই পেসমেকার সংযোজন করা সম্ভব হবে বলেও জানান তারা। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল রোগীটা অনেক বয়স, ৮৫ বছর বয়স, আর এরকম কাজ আগে কখনো ময়মনসিংহ মেডিকেলে হয়নি। এই প্রথমবার মতো এই কাজটা হয়েছে। তো আমরা রোগীর সব ধরনের সেফটি নিয়ে চেষ্টা করেছি এবং এটা রোগীর জন্য ঢাকা পাঠাই আমরা। আর রোগীদের আশা করি আমরা ঢাকা যেতে হবে না, এখান থেকে আমরা ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেগুলার বেসিসে আমরা এই পেসমেকার করতে পারবো ইনশাল্লাহ। আমাদের মেইন ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট ছিল ডাক্তার সাইফুল ইসলাম। আর যেহেতু প্রথমবার এটা হয়েছে, আমরা অত্যন্ত গর্বিত এবং অত্যন্ত আনন্দিত, এবং আমি নিজেও খুব খুশি, এবং ভবিষ্যতের জন্য এই ধারা অব্যাহত থাকে। এই ব্যাপারে দেশের সরকার, রোগী সাধারণ এবং মিডিয়া যারা আছে আপনারা, আমরা সবার সহযোগিতা কামনা করছি। এই পেসমেকার তো আমাদের ময়মনসিংহে এই প্রথম। আমরা তো আসলে আমাদের কিছু সাপোর্ট দরকার, যেরকম কার্ডিয়াক সার্জারিটা আমাদের ময়মনসিংহে এখনও ডেভেলপ হয় নাই। তো যদি আমাদের সরকারিভাবে কার্ডিয়াক সার্জনদেরকে আমরা এখানে পোস্টিং দেওয়া যায়, কার্ডিয়াক সার্জারি ডিপার্টমেন্টটা যদি খোলা যায়, এটা হয়তো আমরা কর্তৃপক্ষকে বলেছি, আমরা এই প্রক্রিয়াধীন আছে। আমরা খুব হোপফুল যদি কার্ডিয়াক সার্জারিটা ডেভেলপ হয়ে যায়, তখন আমাদের এই সাপোর্টগুলো আরও পরিপূর্ণভাবে একদম সঠিকভাবে করতে পারবো। ময়মনসিংহ মেডিকেলের হৃদরোগ বিভাগে ১০০ শয্যার বিপরীতে নিয়মিত রোগী ভর্তি থাকে প্রায় ৪০০। ওয়ার্ডের মেঝে ও বারান্দায় রোগীর দীর্ঘ সারি। এদের বেশিরভাগই হৃদযন্ত্রের জটিল রোগে আক্রান্ত। ক্যাথল্যাব ও পেসমেকার স্থাপন যন্ত্রপাতির কিছুটা স্বল্পতা থাকলেও চিকিৎসকদের আন্তরিকতায় কমতি নেই বলেও জানান হৃদরোগ বিভাগের প্রধান।
আমাদের কিছু লিমিটেশন আছে, সেই স্বল্পতা আমরা অলরেডি আমাদের যে কর্তৃপক্ষ আছে ডিরেক্টর স্যার তাকে আমরা জানিয়েছি, আমরা অফিসিয়ালি চিঠিও দেওয়া হয়েছে। আশা রাখি এটা আমরা কাটিয়ে উঠবো, স্বল্পতা কাটিয়ে উঠে ইনশাল্লাহ আমরা ইন ফিউচারে রেগুলারলি এই সেবাটা আমরা ময়মনসিংহবাসীকে দিয়ে যেতে পারবো। এদিকে পেসমেকার স্থাপনের মাধ্যমে নতুন দিগন্তের সূচনা হয়েছে উল্লেখ করে হাসপাতালের পরিচালক বলছেন, নির্মিতব্য 17 তলা নতুন ভবনের কাজ শেষ হলে সেখানে অত্যাধুনিক কার্ডিয়াক সেন্টার হবে। তখন আরও সহজ হবে হৃদরোগের জটিল সব চিকিৎসা। এখানে যেন আপনার হার্টের অপারেশন করা যায়, সেটাও আমরা আশা করি যে কার্ডিয়াক সার্জন এখানে আসবেন এবং অপারেশন কার্যক্রম এখানে চালু করবেন। তখন রাজধানীর যে হাসপাতালগুলো আছে সেখানে আর বেশি রোগীর চাপ থাকবে না এবং এই সমস্ত হাসপাতালে তখন কার্ডিয়াক সার্জারি হবে। 2020 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে ক্যাথল্যাব চালুর 1 বছর পর শুরু হয় এনজিওগ্রাম সহ অন্যান্য চিকিৎসা কার্যক্রম। চলতি বছরের আগস্ট পর্যন্ত ক্যাথল্যাবে চিকিৎসা নিয়েছেন 614 জন রোগী। এর মধ্যে 586 জনের এনজিওগ্রাম এবং 103 জনের হার্টে রিং পরানো হয়েছে। হারুনুর রশিদ, এখন ময়মনসিংহ। নরসিংদীতে নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য বিক্রির হাটে স্টল বরাদ্দের নামে প্রতারণার অভিযোগ উঠেছে। ইতোমধ্যে উদ্যোক্তাদের মধ্যে থেকে দায়িত্বে থাকা 2 জনের বিরুদ্ধে 10 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন অন্য উদ্যোক্তারা। স্টল বরাদ্দে বাড়তি টাকা আদায় ও হয়রানির শিকার হয়ে পণ্য বিক্রি করতে না পেরে অনেক উদ্যোক্তা গুটিয়ে নিয়েছেন ব্যবসা। সরকার বঞ্চিত হচ্ছে রাজস্ব থেকে। সহকর্মী রাকিবুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন পৌর মাঠে প্রতি শনিবার বিকেলে জেলার ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্যের হাট বসে। গেল বছরের এপ্রিল থেকে জেলার উৎপাদিত পণ্যের প্রচার ও বিক্রির সুবিধায় পৌর মাঠ সপ্তাহে একদিন ব্যবহার করার অনুমতি দেয় নরসিংদী পৌর কর্তৃপক্ষ। উদ্যোক্তাদের মধ্য থেকে 2 জনকে দেয়া হয় তত্ত্বাবধায়কের দায়িত্ব, যাদের কাজ চেয়ার টেবিল ভাড়া এনে অস্থায়ী স্টলের ব্যবস্থাপনা করা। কিন্তু দায়িত্বপ্রাপ্ত সাবরিনা সরকার ও আয়েশা আক্তারের বিরুদ্ধে স্টল বরাদ্দের নামে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। সাধারণ উদ্যোক্তাদের অভিযোগ, ডেকোরেটর থেকে মাত্র 150 টাকায় টেবিল ভাড়া করা হলেও তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে দ্বিগুণ বা 3 গুণ টাকা। এ বিষয়ে কেউ প্রতিবাদ জানালে তাকে গ্রুপ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে এই 2 জনের বিরুদ্ধে। এছাড়া বাড়তি স্টল ভাড়া দিতে না পেরে অনেকেই ছেড়েছেন হাট। জায়গার কোনো ফি দিতে হয় না, তাছাড়া অন্যান্য কোনো আদার্স কোনো চার্জ নেয় ওনাদের, তাহলে ওনাদের এই হিসেবে স্টল ফিটা অনেক বেশি নেয় ওনারা। এই জন্য এটার প্রতিবাদ করাতে আমাকে নিজেকেও বের হইতে হয়েছে শুধু প্রতিবাদ করার জন্য। আমরা সব উদ্যোক্তারা চাই যেন টেবিল খরচটা অন্তত আমাদের সীমাবদ্ধতার ভিতরে থাকে। পৌরসভা থেকে আমাদের কাছ থেকে 1 টাকাও নেওয়া হয় নাই, যেহেতু ওনারা কোনো টাকা নেয় নাই, তাহলে আমরাও উদ্যোক্তাদের কাছ থেকে কোনো বেশি টাকা নেওয়ার প্রয়োজন মনে করি না। অস্থায়ী স্টল তৈরিতে টেবিল প্রতি 150 টাকা নেয়ার কথা জানিয়েছে ডেকোরেটর মালিক, তবে তার চেয়ে বেশি উদ্যোক্তাদের কাছ থেকে নেয়ার কথা স্বীকার করেছেন অভিযুক্তরা। কিন্তু কেন বাড়তি টাকা নেওয়া হচ্ছে সে বিষয়ে নেই যৌক্তিক উত্তর। আপনার খরচটা আপনার 150 টাকা রাখা যাবে সর্বনিম্ন, এটা শুধু আপনি যে বেশি টেবিল বলছেন এই কারণে। আচ্ছা ঠিক আছে, এটা আবার আলোচনা করবেন না কারোর সাথে। এখন কিন্তু আমাদের টেবিল ভাড়া হচ্ছে আপনার 160 টাকা। হ্যাঁ, আমাদের যে আমরা মেলাটা করতেছি এখানে কিন্তু আমাদের টোটাল উদ্যোক্তারা যখন আসতেছে ওরা কিন্তু উইকলি আমাদের যে ফুল টেবিল নিচ্ছে সে কিন্তু 230 টাকা করে দিচ্ছে। আগে 400 দিয়েছে এককালে, সেটা অতীতে যখন আমরা শুরু করেছিলাম। নারী উদ্যোক্তাদের হাটে জনপ্রতি গড় কেনাবেচা 1,500 টাকা। এ অবস্থায় অর্থনৈতিক প্রতারণা ও বাড়তি টাকা আদায় নতুন উদ্যোক্তা তৈরিতে বাধা বলছেন সংশ্লিষ্টরা। এছাড়া কোনো প্রকার ইজারা ছাড়া হাট বসায় সরকার বঞ্চিত হচ্ছে রাজস্ব থেকে। তবে বর্তমানে পৌরসভার দায়িত্বে থাকা স্থানীয় সরকার বিভাগ বলছে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। যদি ওপেন স্পেস হয়, যখন ইজারা না থাকবে তাহলে ওপেন স্পেস ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসতে হবে। যদি এগুলোতে না আসা হয় তাহলে সরকারের যে রাজস্বগুলো আছে, ইজারা থেকে যে রাজস্ব আসে সরকার ওই জায়গা থেকে বঞ্চিত হবে। এই বিষয়ে কোনো ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত যেহেতু আমি পাইনি, আমাদের কাছে যদি কোনো লিখিত অভিযোগ আসে তবে অবশ্যই আমি সেটা প্রথমত দেখব যে আমাদের এখানে কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, সেখানে আমাদের করণীয় আছে কিনা বিধিসম্মতভাবে। যদি করণীয় থাকে তাহলে সেটাও আমরা আমাদের পৌরসভার যে সংশ্লিষ্ট আইন কানুন বা বিধিবিধান যেগুলো আছে সেগুলোর আলোকে ব্যবস্থা করব। এই হাটে ভাসমান স্টলের সংখ্যা অন্তত 100। এখানকার ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছ থেকে প্রতি মাসে হাতিয়ে নেওয়া হচ্ছে প্রায় 250,000 টাকা।
এই মাঠে হাট শুরুর পর থেকে যে টাকা বাড়তি নেওয়া হয়েছে তার পরিমাণ দাঁড়ায় 10 লাখের কাছাকাছি। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। এখন সকালে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছে একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আবারও, দেখছেন এখন সকাল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রবৃদ্ধিকে গুরুত্ব দিলেও যুক্তরাজ্যের অর্থনীতিকে উজ্জীবিত করতে ব্যর্থ স্টারমার প্রশাসন। ক্ষমতায় আসার 2 মাস পরেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারছে না লেবার পার্টি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে জনরোষ যখন তুঙ্গে, ঠিক তখনই অক্টোবরে ঘোষিত হতে যাওয়া বাজেট নিয়ে আগাম সতর্কতা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ব্রিটেনের আগামী বাজেট সাধারণ মানুষদের জন্য সুখবর হবে না বলে মন্তব্য করেছেন তিনি। লন্ডন থেকে নাইম হাসানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ব্রেক্সিট, রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিংবা কোভিড মহামারীর জেরে বেহাল যুক্তরাজ্যের অর্থনীতি। গত জুনের তুলনায় জুলাইয়ে দেশটিতে জিডিপি প্রবৃদ্ধি ছিল শূন্যের কোঠায়। দীর্ঘ 14 বছরের কনজারভেটিভ শাসনের অবসান শেষে গেল জুলাই মাসে লেবার পার্টি যখন যুক্তরাজ্যের মসনদে বসে, তখন ব্রিটেনের অর্থনীতি পুনরুদ্ধার করাই ছিল তাদের প্রথম চ্যালেঞ্জ। তবে দায়িত্ব নেয়ার 2 মাস পেরোলেও ব্যাংক সুদের হার 5.25 থেকে 5% নামিয়ে আনা ছাড়া ব্রিটিশ নাগরিকদের জন্য অর্থনৈতিক অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারেনি দলটি। এবার ব্রিটেনের আগামী জাতীয় বাজেটকে কেন্দ্র করে নতুন আলোচনার জন্ম দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অক্টোবরে ঘোষিত হতে যাওয়া বাজেট নিয়ে দেশবাসীকে সতর্ক করে তিনি বলেছেন, তার সরকারের অধীনে ঘোষিত প্রথম বাজেট কিছুটা চাপের কারণ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের অর্থনীতি নিয়ে কনজারভেটিভ পার্টির ভুল নীতি ও ঋণের খেসারত দিতে হবে স্টারমার প্রশাসনকেই। লেবার পার্টি ইলেকশন ম্যানিফেস্টো দিয়েছিল কনজারভেটিভ পার্টির প্রদত্ত তথ্য অনুযায়ী। নির্বাচনের পর দেখা গেল যে সরকারি অর্থের অবস্থা ভয়ঙ্কর খারাপ, কনজারভেটিভ পার্টি মিথ্যাচার করেছে। সেই মিথ্যাচারের আলোকে নতুনভাবে অর্থনৈতিক নীতি নির্ধারণ করছে লেবার পার্টি, এবং তার জন্য প্রচুর ট্যাক্স আরোপ করতে হবে। আগামী 5 বছরে ট্যাক্স আরোপ চলবে। আগামী বাজেটে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আয়কর বৃদ্ধির ইঙ্গিত না দিলেও বাজেট কাটছাঁট ও বেশ কিছু খাতে কর বাড়ানো হতে পারে বলে ধারণা অর্থনীতি বিশ্লেষকদের। নতুন গভর্নমেন্ট হিসেবে লেবার আসলে বেশ কিছু অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করছে। তার মধ্যে একটি অন্যতম হচ্ছে যে বাজেটের ডেফিসিট। তারা বলছে যে গত গভর্নমেন্টের কাছ থেকে তারা প্রায় 22 বিলিয়নের ডেফিসিট তারা ইনহেরিট করছে। ফিসক্যাল স্ট্যাটিস বলেছে হ্যাঁ, এই ক্লেমের মধ্যে কিছুটা সত্যতা আছে। তো এই যে ডেফিসিটটা, এটা তাদের পূরণ করার জন্য দুটো রাস্তা। একটা হচ্ছে যে তারা নতুন মানি প্রিন্ট করতে পারে, অথবা তারা বড় করতে পারে গভর্নমেন্ট বরোয়িং। দেশটির অর্থনীতির এমন পরিস্থিতির জন্য কনজারভেটিভ পার্টির দুর্নীতি ও ব্যর্থতাকে দায়ী করছে লেবার পার্টিও। এর আগে চ্যান্সেলর র্যাচেল রিভসের নির্দেশে বিগত সরকার কোন খাতে কত ব্যয় করেছে এবং অর্থনীতির কোথায় কোথায় চ্যালেঞ্জ আছে তা বোঝার জন্য খতিয়ান করে রাজস্ব বিভাগ। এতে দেখা যায় যুক্তরাজ্যের পাবলিক ফাইন্যান্সে প্রায় 22 বিলিয়ন পাউন্ডের ঘাটতি রয়েছে, যার খেসারত দিতে হতে পারে ব্রিটিশ নাগরিকদের। কনজারভেটিভ পার্টি অবশ্য আগে থেকেই দাবি করে আসছে, লেবার পার্টি ক্ষমতায় এলেই করের হার বাড়ানোর সিদ্ধান্ত নেবে। যদিও স্টারমার প্রশাসনের পক্ষ থেকে এখনও সাধারণ কর বাড়ানোর কোনো সিদ্ধান্ত আসেনি। নাইম হাসান, এখন ব্রিটেন। ইউক্রেনে অভিযানের জেরে রাশিয়া ও পশ্চিমা বিশ্বের সম্পর্ক উত্তপ্ত। এবার রুশ ভূখণ্ডে হামলা চালাতে পশ্চিমা মিত্রদের ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইউক্রেনকে অনুমতি দেওয়ার দ্বারপ্রান্তে ন্যাটোভুক্ত দেশগুলো। এতে পশ্চিমাদের সঙ্গে মস্কোর উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী, যার অংশ হিসেবে এই মুহূর্তে ব্রিটেনকে লক্ষ্য করে একের পর এক কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে রাশিয়া। এর পরিণাম ভয়াবহ হতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। গেল 6 আগস্ট রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর অভিযান শুরু করার পর থেকে ক্রমেই বাড়ছে উত্তেজনার পারদ। এর মধ্য দিয়ে 2.5 বছরের বেশি সময় ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের উত্তাপ যেমন বেড়েছে, তেমনি ন্যাটোভুক্ত পশ্চিমা দেশগুলোর সঙ্গে ক্রেমলিনের বৈরিতাও বেড়েছে কয়েক গুণ।
এমন পরিস্থিতির মধ্যে ইউক্রেনে আলোচিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ব্রিটেন ও ফ্রান্স। তবে শর্ত দিয়েছে যে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার শুধু নিজ দেশের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। একই সঙ্গে রাশিয়াতেও হামলা চালানোর ক্ষেত্রে যাতে ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করা যায় সে ব্যাপারেও সিদ্ধান্ত প্রায় পাকা করার পথে রয়েছে ন্যাটোভুক্ত দেশগুলো। যদি তাই ঘটে তাহলে ইউক্রেন যুদ্ধে ন্যাটো সরাসরি জড়িয়ে পড়েছে বিবেচনা করে ক্রেমলিনও বসে থাকবে না বলে হুমকি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। Напрямую участвует в военном конфликте или нет. Если это решение будет принято, это будет означать не что иное, как прямое участие стран НАТО, Соединенных Штатов, европейских стран. পুতিনের এমন হুঙ্কারের জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, রাশিয়ায় যেহেতু ইউক্রেনে সংঘাতের সূচনা করেছে তাই পুতিন চাইলেই এই যুদ্ধ থামাতে পারেন। আর বিশ্লেষকরা মনে করছেন রাশিয়া ইতিমধ্যেই ন্যাটোর সাথে যুদ্ধে লিপ্ত। নতুন করে সরাসরি যুদ্ধের বিষয়ে হুঁশিয়ারির বিষয়টি হতে পারে আরেকটি নতুন পরিকল্পনার কোনো অংশ। The West does also know it's being played by Putin. It's not stupid. And so when Putin talks about a Russian NATO war, then it's taken seriously, but it is also well understood that this is a play and not so much a bluff. এদিকে পশ্চিমাদের সঙ্গে উত্তেজনায় এই মুহূর্তে ব্রিটেনকে সবচেয়ে বেশি লক্ষ্যবস্তু করছে রাশিয়া। এরই মধ্যে গুপ্তচর বৃত্তির অভিযোগে ব্রিটিশ দূতাবাসের 6 কূটনীতিককে বহিষ্কার করেছে মস্কো। যদিও রাশিয়ার এ দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ব্রিটেন। Obviously, relations between the UK and Russia could barely be worse. This is, I guess, one step towards the total cutting off of all diplomatic relations. তবে ক্রেমলিন মুখপাত্র বলছেন 6 ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করার মানে এই নয় যে লন্ডনের সাথে মস্কো কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে। Пока никакой конкретики нет. Это было предложение подумать, не в урон себе. এই অবস্থায় 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে শুরু হওয়া রুশ অভিযান বন্ধের সম্ভাবনা একেবারেই ক্ষীণ হয়ে এসেছে বলে ধারণা বিশ্লেষকদের। রাশিয়া ও ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে নতুন উত্তেজনা সেদিকেই ইঙ্গিত করছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। যুক্তরাষ্ট্রকে বার্তা দিতেই প্রথমবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পের ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়া, বলছেন বিশ্লেষকরা। তাদের মতে অপ্রতিরোধ্য গতিতে পারমাণবিক সক্ষমতা বাড়িয়ে যাচ্ছে দেশটি। পিয়ংইয়ংয়ের পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে কখনো স্বীকৃতি দেবে না বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দক্ষিণ কোরিয়া। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত কামাল। ঠিক কতগুলো পারমাণবিক অস্ত্র আছে উত্তর কোরিয়ার ভান্ডারে তা স্পষ্টভাবে জানা না গেলেও সাম্প্রতিক এক হিসাবে বেরিয়েছে সংখ্যাটি 50। এর সাথে আরও অন্তত 40টি অস্ত্র নির্মাণের মতো পর্যাপ্ত উপকরণ আছে দেশটির কাছে। উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ভান্ডার নিয়ে নানা জল্পনা কল্পনার মধ্যেই প্রথমবার নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বিশ্ববাসীর কাছে উন্মুক্ত করল কিম প্রশাসন। দেশের সর্বোচ্চ নেতা কিম জং উনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র পরিদর্শনের বেশ কিছু ছবি শুক্রবার প্রকাশ করে পিয়ংইয়ং। পারমাণবিক যুদ্ধাস্ত্র নির্মাণের অপরিহার্য উপাদান ইউরেনিয়াম। ইউরেনিয়াম কেন্দ্রের ছবি প্রকাশের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়া বার্তা দিয়ে থাকতে পারে বলেও মনে করছেন অনেকে। বলা হচ্ছে নতুন মার্কিন প্রশাসনকে এটাই দেখাতে চান কিম যে উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ অসম্ভব। 그래서 혹 협상이 이루어진다고 하더라도 바로 그러한 틀 안에 즉 돌이킬 수 없는 핵 무장국으로서의 북한과 너희들은 협상을 할 수밖에 없다라는 그 메시지를 꾸준히 보내고 있는 거예요. কবে কিংবা কোন পরমাণু কেন্দ্র কিম পরিদর্শন করেছেন তা জানা যায়নি। হতে পারে ইয়ংবিয়নে উত্তর কোরিয়ার প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও পরমাণু বিজ্ঞান গবেষণা কেন্দ্র কিংবা অন্য কোনো গোপন স্থান। দীর্ঘদিন ধরেই বিশেষজ্ঞরা ধারণা করছিলেন অন্তত একটি হলেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র তো উত্তর কোরিয়ার আছেই। 여기 나와 있는 이 시설이 바로 1년 동안 열심히 가동을 했을 때 이 고농축 우라늄 90% 이상의 고농축 우라늄 하이 enriched 우라늄 20에서 25kg 정도에 해당하는 উত্তর কোরিয়ার ইউরেনিয়াম উৎপাদন বৃদ্ধির পরিকল্পনায় ক্ষুব্ধ প্রতিবেশী দক্ষিণ কোরিয়া। 다수의 유엔 안보리 결의의 명백한 위반이자
한반도와 세계 평화에 심각한 위협이며 어떠한 경우에도 우리와 국제사회는 북한의 핵 보유를 결코 용인하지 않을 것임을 북한도 분명히 인식해야 할 것입니다. এর আগে দেশের গোপন পারমাণবিক অস্ত্র ভান্ডারের পরিধি দ্রুত গতিতে বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন কিম। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA সবশেষ প্রতিবেদনে জানায় একইভাবে এবার ইউরেনিয়াম কেন্দ্রেও উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। নুসহাত কামাল, এখন বিশ্ব। এখন সকালে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর আবারও ফিরে এলাম এখন সকালে। এবার খেলার খবর। রাজনৈতিক পট পরিবর্তনের পর ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী ক্লাবের অধিকাংশ পরিচালক রয়েছেন আত্মগোপনে, তাই ক্লাবটির ভবিষ্যৎ রূপরেখা কেমন হবে তা জানা যায়নি। কিংবদন্তি সাবেক ফুটবলার আশরাফুদ্দিন আহমেদ চুন্নু এবং শেখ মোহাম্মদ আসলাম পরিচালকদের নিয়ে বিস্তর অভিযোগ তুলে জানিয়েছেন ক্লাবকে এগিয়ে নেওয়ার স্বার্থে সবসময় কাজ করতে প্রস্তুত তারা। আরও জানাচ্ছেন এসকে শাওন। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশত্যাগের পর অনেক স্থানের মতো ভাঙচুর চলে ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী ক্লাবে, চলে লুটপাটও। লুটের তালিকা থেকে বাদ যায়নি 52 বছরে অর্জিত স্মারক ট্রফিগুলো। সাবেকরা ট্রফি ফিরিয়ে দেওয়ার আকুতিও জানিয়েছিলেন, তবে এখন অবধি ট্রফির শোকেস শূন্যই। 1 মাসের বেশি সময় পার হলেও ভাঙচুরের পর ক্লাব ভবনের তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। প্রশাসনিক কক্ষ পুরোপুরি প্রস্তুত হয়নি। সংস্কার কাজ যে ঢিমেতালে চলছে ছবিতেই তা পরিষ্কার। আর আগামী মাসে ফুটবল মৌসুম শুরুর কথা থাকলেও কর্তাদের কারোরই দেখা মিলল না সে ভবনে। নিরাপত্তারক্ষী ছাড়া ক্লাব সংশ্লিষ্ট যে 2-1 ছিলেন তারা খেলোয়াড়দের সহায়তায় কাজ করে থাকেন। চাকরি হারানোর ভয়ে তাদের কেউই টেলিভিশন ক্যামেরায় কথা বলতে রাজি হননি। দেশের প্রথম ক্লাব হিসেবে পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স তৈরির কাজ হাতে নিয়েছিল আবাহনী। 2011 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও কাজের তেমন অগ্রগতি হয়নি। গেল কয়েক বছর তোড়জোড় করে কাজ চালালেও তা আলোর মুখ দেখেনি। তবে 5 আগস্টের পর মুখ থুবড়ে পড়েছে সেই প্রকল্প। আবাহনীর এই স্থবিরতার বড় কারণ ক্লাবটির পরিচালনা পর্ষদে আছেন আওয়ামী লীগের কয়েকজন রাজনীতিবিদ, যার দরুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ক্লাবটির বেশিরভাগ পরিচালক চলে গেছেন আত্মগোপনে, কেউ আবার হত্যা মামলায় রয়েছেন কারাগারে। এমন পরিস্থিতিতে ক্লাবটির ভবিষ্যৎ সম্পর্কে জানা সম্ভব হয়নি। ক্লাবের দুঃসময় দেখে ব্যথিত আবাহনীতে ক্যারিয়ারের সিংহভাগ সময় পার করা আশরাফুদ্দিন আহমেদ চুন্নু। পরিচালকদের নিয়ে বিস্তর অভিযোগ কিংবদন্তি এই ফুটবলারের। যারা হেভিওয়েট ডিরেক্টর ছিল এখন তারা কেউ পলাতক আছেন, কেউ দূরে সরে আছেন, সুবিধা নিয়েছেন কিন্তু এখন ক্লাবের দিকে তাকাচ্ছেন না। আমাদের কাছ থেকে টাকা চেয়েছিল এবং আমরা বলেছিলাম যে আমরা এই মুহূর্তে দিতে পারবো না। ক্লাবে আমরা শ্রম দিয়েছি, মেধা দিয়েছি, ক্লাবের জন্য অনেক কিছু করেছি, ইভেন দেন জেলও খেটেছি। ক্লাবের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত আবাহনীর হয়ে 5 বার ঢাকা লিগের সর্বোচ্চ গোলদাতা শেখ মোহাম্মদ আসলাম। আবাহনীর যে ঐতিহ্য, আবাহনীর যে ক্রীড়াঙ্গনে তাদের যে অবদান, এটা সেইভাবে ফিরে আসতে পারবে কিনা আই মিন ডাউট। তবে ক্লাবকে এগিয়ে নিতে সবসময় পাশে থাকার কথা সাবেক 2 ফুটবলারের কণ্ঠে। সেই সময়ে আমরা ডাইরেক্টর হয়ে কাজ করেছি, এখন কাজ করার সুযোগটুকু বঞ্চিত করেছে আমাকে। তবে এটাও ঠিক, এই দুরবস্থায় যদি আবাহনীর পাশে থাকতে হয় অবশ্যই আমি থাকবো। ক্রাইসিস সময় যদি আমাদের কোনো অ্যাসিস্ট্যান্ট কিংবা আমাদের কোনো সাহায্য সহযোগিতা যদি তারা মনে করে যে দরকার আছে এক্স প্লেয়ারদের, আমরা সবসময় আবাহনী ক্লাবের পাশে দাঁড়াবো। অধিকাংশ পরিচালক আত্মগোপনে থাকায় ঢাকা আবাহনীর ভবিষ্যৎ রূপরেখা কেমন হবে তা জানা যায়নি। এজন্য রয়ে গেল অমীমাংসিত অনেক প্রশ্ন। তবে বিরূপ পরিস্থিতি সামলে মাথা উঁচু করে দাঁড়াবে আবাহনী ক্লাব, এমনটাই প্রত্যাশা সবার। এসকে শাওন, এখন ঢাকা। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।